পরম্পরা মানে পূর্ববর্তী প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা করা। কবির সন্তান কবি বা লেখকের সন্তান লেখক, আবার আইনজীবী বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ। এরকম যারা পরবর্তী সময়ে পারিবারিক পেশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, সেসব কিছু মানুষের নিজের কথা তো বটেই, পূর্ববর্তী প্রজন্মকে নিয়েও আমরা কথা বলবো। এদের বিশেষ আয়োজন সাজানো হয়েছে, নাম দিয়েছি পেশায় পরম্পরা। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। পেশায় পরম্পরায় আজকের অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলবো, তার আগে একটু জেনে নেব রাশনা ইমামের বাবা সম্পর্কে। রাশনা ইমামের বাবা সুপ্রিম কোর্টের সিনিয়র ব্যারিস্টার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আখতার ইমাম। আইনি মহলে তিনি একজন প্রাজ্ঞ আইনজীবী হিসেবেই নন, উচ্চ নৈতিক মানদণ্ড তৈরি করেছেন। আখতার ইমামের জন্ম 1943 সালে। পড়াশোনা করেছেন কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাজ্য থেকে বারেট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনেও আইনি পেশায় জড়িত ছিলেন অন্তত 9 বছর বা 9 বছরের কিছু বেশি। দেশে ফিরে যাত্রা প্রতিষ্ঠা করেন এক আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস। তারই পথ ধরে ব্যারিস্টার রাশনা ইমাম একই প্রতিষ্ঠানে আইন পেশায় জড়িত। তার ভাইও ব্যারিস্টার। আমরা মোটামুটি যতটুকু সম্ভব ছোট করে একটু বলার চেষ্টা করলাম, কারণ আখতার ইমামের অবদান যত বড়, এটা এত ছোট্ট অনুষ্ঠানে ছোট্ট করে বলার কিছু নেই। তারপরে একটা জিস্ট, একটা বার্ডস আই ভিউ দেওয়ার চেষ্টা করলাম। আপনার কাছে আসি, আপনার ব্যারিস্টার রাশনা ইমাম পরিচয়টা দিলাম, আপনি আইনজীবী। এর বাইরে অনেক পরিচয় আছে, এগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। আমি জানি না বিষয়টা কেন হয় যে বাবা আইনজীবী, আইন পেশায় জড়িত, সেটা দেখে দেখে ছোটবেলায় মনে হয় যে না আমিও আইনজীবী হব। এটা প্যাশন তৈরি হয় কি? ডেফিনেটলি সেটার তো একটা বড় প্রভাব ছিল আমাদের উপরে, বিশেষ করে বাবার চোখে। এটা আমি সব জায়গায় বলি, শ্রদ্ধাটা যে দেখেছি আইন পেশার প্রতি, এবং এই পেশা যদি আমি বেছে নেই তাহলে আমিও যে বড় ধরনের কিছু ভূমিকা রাখতে পারবো, সেটা সামাজিক ইস্যুস বলেন বা বিভিন্ন চ্যালেঞ্জেস যেটার সম্মুখীন বাংলাদেশ হচ্ছে, সেই ধরনের একটা স্পষ্ট ধারণা ছোটবেলা থেকেই হয়ে গেছিল। তাছাড়া সেটা একটা বড় কারণ, কিন্তু আরেকটা কারণ হচ্ছে আই থিঙ্ক ফ্যামিলিগত আমরা একটু যুক্তি তর্ক এগুলোর দিকে ঝুঁকে যাই ফ্যামিলিগতভাবেই। সো কথা বলতে পছন্দ করি, ডিবেটিংয়ে সবসময় জড়িত ছিলাম। পরবর্তীতে ইউনিভার্সিটিতে মুটিং যেটা বলে মক ট্রায়ালস, সেগুলোতে জড়িত ছিলাম। পাবলিক স্পিকিং এনজয় করতাম, তো সেটাও একটা বড় কারণ। বাট আমি তো বলবো মূলত বাবা, কারণ এত আর্লি এই পেশাটা কেমন সেই ধারণাটা হয়তো আমার হতো না যদি বাবাকে না দেখতাম। সো সবচেয়ে বড় অনুপ্রেরণা বলেন বা আমাদেরকে ধারণা দিয়েছে এই পেশা কি কি করা যেতে পারে, এই পেশা যদি তুমি বেছে না, বাবাই ছিল। সো সবচেয়ে বড় কারণ উনি। আইন পেশার প্রতি অবশ্যই আপনার ভালোবাসা, এবং সব আইনজীবী তো আর একরকম না, কিন্তু আইন পেশার প্রতি সাধারণ মানুষের একটা মানে সাধারণ কনসেপ্ট বা পারসেপশন যে একবার যদি আইনজীবীর কাছে যাওয়া হয় তাহলে মোটামুটি পকেট খালি। এই ধারণাটা কি সত্যি? সবার ক্ষেত্রে সত্যি না। আপনি যেটা বললেন যে ব্যাড অ্যাপলস তো সব জায়গায় থাকবে, তো আমাদের পেশায়ও আছে আনফর্চুনেটলি। কিন্তু মানে ধারণাটা যে সব ক্ষেত্রে সত্যি তা না, কিছু ক্ষেত্রে হয়তো কারো খারাপ অভিজ্ঞতা হয়েছে সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ক্লায়েন্টস যখন আমাদের কাছে আসে তাদের এক্সপেকটেশনটাও কিন্তু রিজনেবল হতে হবে। মানে আমাদের দায়িত্ব কি, আইনজীবী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে কোনো ক্লায়েন্টকে একটা ধারণা দেয়া যে তার মামলায় আদৌ কোনো মেরিট আছে কি না। এখন আমি যদি একটু ভুল ধারণা দেই ক্লায়েন্টটা বাগানোর লোভে যে দুর্দান্ত মেরিট আছে আপনার মামলায়, আসলে কোনো মেরিট নাই, তাহলে তো ইভেন্চুয়ালি গিয়ে আমি কতদিন এটা চালাতে পারবো? আমার বদনাম কিন্তু হয়েই যাবে, ইভেন্চুয়ালি আমার প্র্যাকটিসও মানে মাটিতে বসে যাবে। সো সেদিকে যেরকম আইনজীবীদের তাকাতে হবে যে ভুল ধারণা দেবে না, মেরিট আছে কি না এটা স্পষ্টভাবে ক্লায়েন্টকে বলে দেয়া, তারপরে ক্লায়েন্টের সিদ্ধান্ত সে মামলা করবে কি না। মামলা পাওয়ার লোভে বিশেষ করে যারা ইয়াং লয়ার্স অনেক সময় কিন্তু অতিরিক্ত পজিটিভ একটা ইমপ্রেশন দিয়ে থাকে ক্লায়েন্টকে। পরে গিয়ে যখন সে মামলাটা হারে, সেই ক্লায়েন্ট স্বাভাবিকভাবে হতাশ হয় এবং তার উপরে রাগ হয় এবং আইনজীবীদের উপরে একটা খারাপ ধারণা হয়। সো আই থিঙ্ক সেখান থেকেই আপনার কথাটা। বাট এখানে আরেকটা দিক আছে, এবং সেই দিকটা হচ্ছে হয়তো শুনতে খুব খারাপ শোনাবে, যে সস্তার 3 অবস্থা বলে না, তো আপনারও বুঝতে হবে যে কি ধরনের আইনজীবীর কাছে যাওয়া উচিত। এই ধরনের আইনজীবী কাছে যদি আপনি যান, তার সময়ের একটা মূল্য আছে, সো সেটা আপনার দিতে হবে আপনি যদি হাই কোয়ালিটি সার্ভিস চান। আর তাছাড়া ধরেন অনেক ল ফার্মস এখন বিশেষ করে, অ্যান্ড আমরা তো অনেক প্রো বোনো কাজ করে থাকি, যে যদি আমার মনে হয় যে
এই উনি অ্যাফোর্ড করতে পারবেন না, বা কোনো জনস্বার্থমূলক ইস্যু নিয়ে আমরা অনেক প্রবণ কাজ করে থাকি। সো সেই ধরনের যদি কোনো ভুক্তভোগী কেউ হয় যে অ্যাফোর্ড করতে পারবে না, আইনজীবী আইনি সহায়তা কিন্তু দেয়, এরকম অনেক ল ফার্ম আছে, অ্যান্ড উই আর ওয়ান অফ দেম অ্যাজ ওয়েল। মানে ফ্রি আইনি সহায়তা? জি, ফ্রি, আচ্ছা, প্রবণ, আচ্ছা, মানে আচ্ছা, ফ্রি। জি, ভেরি গুড। কিন্তু ওই যে একটা হয় যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এটা তো একটা আছে, একটু কমন গল্প। জি, কিন্তু এর মধ্যে ওই জাস্টিস ডিলেড করার জন্য আইনজীবীদের কোনো হাত থাকে কিনা? জি, হাত থাকে কিনা? হাত থাকে কিনা? অবশ্যই থাকে। আমি মিথ্যা কথা বলবো যদি আমি বলি যে থাকে না, কারণ জিনিসটা কি অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টকে খুশি করার জন্য, বা হতে পারে খুশি সব সময় না, স্ট্র্যাটেজি হিসেবে সময় নেয় আইনজীবীরা একটা মামলায়, মানে এক পক্ষের আইনজীবী আরেক পক্ষ দ্রুত শুনানি এটা করতে চাচ্ছে, হয়তো তাদের মামলায় মেরিটটা খুব স্ট্রং, আমার মক্কেলের মামলায় মেরিটটা অত স্ট্রং না, তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে আইনজীবীরা নানা ধরনের স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে, এই স্পেশালি ডিলেটরি ট্যাকটিক যেটাকে আমরা বলি, এবং টাইম এন্ড এগেন সময় নেয়। সো অবভিয়াসলি এখান থেকে বিরত থাকাটাই উচিত হবে যে কোনো আইনজীবীর। তাছাড়া বিচারপতিদেরও এই ব্যাপারে তো ডিসক্রিপশন আছে, ওনাদের কাছে সময় চাইলেই যে দিতে হবে তা না। সো ওনারা সময়টা রিফিউজও করে থাকে অনেক সময়, যদি ওনাদের সন্দেহ হয়ে থাকে যে না উনি তো ডিলে করার জন্য এটা করছে, জেনুইন কোনো কারণ নেই সময় চাওয়ার পেছনে। সো দুটো দিকেই তাকাতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি এমনিতে জানতে চাই, লেমেনের মতো, জি। কারণ আমি আদালত ভবনে কখনো যাইনি, আমার জানাটা হচ্ছে যে ব্যারিস্টার, আমি আশা করি আপনি যেতেও হবে না। আমিও আশা করি তাই, জি। ব্যারিস্টার আখতার ইমাম এত সিনিয়র আইনজীবী, জি। তিনি খুব এখনো প্র্যাকটিস করছেন, এবং বড় আইন কোনো মামলা ছাড়া তিনি দাঁড়ান না, কিন্তু উনি দাঁড়ালে ওনার অনেক জুনিয়র হয়তো বিচারপতি হিসেবে বসে আছেন। জি, জি। তখন একটা তৈরি হয় না যে আখতার ইমাম আমার সাথে কথা বলছে আমার সামনে, উনি যা চায় এটা দিয়ে দিই, এরকম কোনো কাজ কি করে কি? এরকম আসলে উনি এখন যে পর্যায়ে এসেছে, আমার মনে হয় আইদার উনি সবচেয়ে সিনিয়র বাংলাদেশে, বা ওনার থেকে বড় হাতে গোনা হয়তো একজন বা দুজন থাকতে পারে যারা অ্যাক্টিভলি আছে। তো এই এই পরিস্থিতিটা আপনি যেটা বললেন, এটা অনেক বছর ধরেই হচ্ছে, আজকে থেকে না, প্রায় তো ধরেন বিচারকরা আমাদের রিটায়ার করে 67-এ, আর আমার বাবা হচ্ছে 82। সো আপনি বুঝতে পারছেন যে তারপর এত প্রায় অনেক বছর ধরে এটা হয়ে যাচ্ছে। ওভাবে যে কাজ করে ঠিক ওটা না, কিন্তু আমি যেটা দেখি যে ওনারা সম্মান সব সময় করে, যদি অনেক সিনিয়র কেউ দাঁড়ায় তাকে সম্মান করবে, সে যদি এসে সময় চায় কোনো অসুস্থতার কারণে বা পার্সোনাল ডিফিকাল্টি, সেই সময়টা দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সিনিয়র একজন আইনজীবী অনেকক্ষণ কোর্টে অপেক্ষা করছেন, সো কার্টেসি দেখানোর জন্য হলেও যে ওনাদের মামলাটা আগে শুনানি করে দেন। সো এরকম ছোটখাটো ব্যাপার তো আছে, ওই ওই সম্মানের জায়গাটা তো প্রত্যেকটা সিনিয়র আইনজীবীরই আছে। রাইট, রাইট। আমি অবশ্যই পেশা নিয়ে তো আইনজীবী, আইন পেশা নিয়ে কথা বলবো আপনার, কিন্তু আমার একটা খুব কিউরিওসিটি, সেটা হচ্ছে যে মা বিখ্যাত অভিনেত্রী প্রীতিলা পারভিন, আপনি অসম্ভব সুন্দরী একজন মানুষ, কিন্তু আপনি বাবার পেশার দিকে ঝুঁকলেন কেন, মায়ের পেশার দিকে না গিয়ে? আমার কোনো ট্যালেন্ট ছিল না, অনেস্টলি আই এম শিওর, আমার বা আমার ভাইয়ের কারোই কোনো ধরনের ট্যালেন্ট ছিল না। মায়ের যে সবচেয়ে বিখ্যাত নাটকগুলো, ওগুলো আনফর্চুনেটলি আমার দেখাই হয়নি, কারণ মায়ের কাছে কোনো আর্কাইভ করা নাই, কোনো রেকর্ডিং কিচ্ছু ছিল না। সো আমার এটা ভীষণ বড় একটা আফসোস যে আমি দেখতে পারিনি। পরের দিকে খুব কম করতেন তখন কিছু নাটক আমি দেখেছি, বাট তাছাড়া সবার কাছে শুনেই এসছি যে মা কি ছিলেন তখন, সেটা তার কথা বলার ধরন সবচেয়ে বেশি শুনেছি যে জিনিসটা। আর সে যে সুদর্শন ছিলেন এটা তো এখনো শুনে যাচ্ছি, এখনো কোর্টেও শুনে যাচ্ছি। আমি কোর্টেও রেগুলারলি অনেক আইনজীবীদের সাথে দেখা হয়নি, দেখে বললেন যে আপনার মা তো যেরকম ছিলেন। সো আমাদের আসলে ট্যালেন্ট ছিল না আমার মনে হয়, অ্যান্ড ইন্টারেস্টটাও বাবার পেশার দিকে বেশি ছিল। মায়ের কি গুণ পেয়েছেন, মানে সৌন্দর্য, অন্য কোনো গুণ? না, আনফর্চুনেটলি মায়ের সৌন্দর্যটা পাইনি, আই উইশ পেতাম। আর এছাড়া অনেক কিছু, আই থিঙ্ক শুদ্ধ ভাষায় কথা বলাটা বাবা মা দুজনই ছোটবেলা থেকে এমফাসাইজ করতো, সেটা বাংলা হোক ইংরেজি হোক, যে ভাষায় কথা বলছো ওই ভাষায় প্রপারলি কথা বলতে শেখো। আচ্ছা, তারপর আমাদের বাসায় যেরকম অশুদ্ধ ভাষাটা একেবারে
টলারেট করা হতো না। বিশেষ করে বাবা তো একেবারে খেপে যেত, এখনো খেপে যায়। এখনো যদি হঠাৎ করে স্লিপ করে কোনো অশুদ্ধ ভাষা বাবার সামনে ব্যবহার করি, সাথে সাথে এখনো কারেক্ট করি, Correction, হ্যাঁ। এটা কি বলছো তুমি, এই স্টেজে এসে এই ধরনের কথা কেন বলছো। সো ওইটা দুজন, বাবা মা দুজনই খুব এমফাসাইজ করতো। মা যেরকম হাতে ধরে আমাকে কবিতা আবৃত্তি করা শিখিয়েছিল, সো রবি ঠাকুরের কবিতাগুলো আমি আবৃত্তি করতাম, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো, তো ওখানে প্রাইজ টাইজ পেতাম, প্রাইজ কাপ পিরিচ দিত তখন আমার মনে আছে। এখন নাও দ্যাট আই লুক ব্যাক আমার মনে হয় আসলেও ওগুলো ইম্পর্টেন্ট ছিল। মানে আমার ফর্মেটিভ ইয়ার্সে ভাষার ওপরে দখলটা যতটুকুই আছে এখন সেই কারণেই আছে যে ছোটবেলা থেকে মা হাত ধরে এগুলো শিখিয়েছিল। এই জন্যই কি মানে মানে নিজের একদম কাছের মানুষটাকে সিলেক্ট করার সময় এরকম সুন্দর কথা বলতে পারতে হবে, প্রপার কথা বলতে পারতে হবে, না হলে বাবার সামনে নিয়ে যাওয়া যাবে না, এরকম কাজ করেছিল কিনা? অ্যাবসলিউটলি, আপনি ধরে ফেললেন কিভাবে আমি বুঝতে। আমার জন্য এটা স্বাভাবিক, এই পরিবেশে বড় হয়েছি তো আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কেউ কি গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে কিনা। সো যখন জীবন সঙ্গী বেছে নিয়েছি, এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া ছিল যেটা উনি ফুলফিল করেছে। তো ওনার কিন্তু আমার বাবার সঙ্গে অনেক কিছু মেলে, কথাবার্তার ধরন থেকে অনেক কিছু। তারা একদম ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, গল্প করতে পারে। সো ওটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল। যাকে বেছে নিচ্ছি সে কি আমার ফ্যামিলির সাথে কতটুকু অ্যাটাচড হতে পারে, কতটুকু মিলে যেতে পারে। এন্ড দেখা গেছে যে সে একেবারেই মিলে গেছিল। মানে আই থিঙ্ক আমার ভাইনা যত সময় গল্প করতে পারে আমার বাবার সাথে, উনি আমার তার থেকে বেশি করে সব সময়। ওকে, মানে যা কথা বলছি দর্শক নিশ্চয়ই চেনে। তারপর বলছি ব্যারিস্টার রাষ্ট্র ইমামের একদম বন্ধু, একদম জীবন সঙ্গী ববি হাজ্জাজ, এখন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। দর্শকদেরকে একটু রিকল করলাম, তাকে নিয়ে আর একটু গল্প তো করবই। তার আগে আমরা একটা ভাইয়ের কথা বলা হচ্ছিল, ব্যারিস্টার রেশাদ ইমাম, তার একটা বার্তা একটু শুনবো ব্যারিস্টার আখতার ইমাম এবং রাষ্ট্র ইমাম সম্পর্কে। তিনি আমাদেরকে কি বার্তা পাঠিয়েছেন। আমি এবং আমার বোন, আমরা যা কিছু জীবনে অর্জন করতে পেরেছি সেটা আমার বাবা এবং আমার মায়ের জন্য। ছোটবেলা থেকেই কিন্তু আমি দেখতে পেরেছি আমরা যে বাবাকে আমরা একটু কম পেতাম, কারণ উনি কাজে ব্যস্ত থাকতো, মাকে বেশি পেতাম। কিন্তু যতটুকু সময় পেতাম বাবাকে, ইট ওয়াজ আ লার্নিং এক্সপিরিয়েন্স। আর দুটো জিনিস আমার ছোটবেলা থেকে মনে পড়ে যে হি ইউজ টু রিপিটেডলি টেল আস, যে এক হলো শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থাকে তাহলে জীবনে কেউ তোমাকে থামাতে পারবে না। আর সেকেন্ড ছিল আরেকটা, যে যাই করো জীবনে, ছোট কাজ বড় কাজ যেটাই করো জীবনে, গিভ ইট ইউর 100%। তখন দেখবে যে তোমার কখনো কোনো আফসোস থাকবে না কিছু ব্যাপারে। অ্যান্ড কখনো যদি দেখতো যে আমি ভুল পথে যাচ্ছি, এটা আমার ডিস্টিংক্টলি মনে আছে, যে কখনো যদি দেখতো যে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেটাতে আমার ক্ষতি হবে, সে কিন্তু আমাকে বাধা দিত না। সে আমাকে বলতো যে এই কাজটা করলে তোমার এই জিনিস হতে পারে, আবার এই জিনিসও হতে পারে, সো তুমি এখন চিন্তা ভাবনা করে কাজটা করো বা না করো, সেটা তোমার সিদ্ধান্ত। So he used to let us make our own mistakes and learn from it. And I think that was one of the most valuable lessons in life, on our integrity and his ethical values, যেটা আমি এবং আমার বোন দোনোজনের মধ্যেই এসেছে ওনার থেকে। It's unparalleled, ওনার ethical values. And তার সাথে আমি এটাও বলতে পারি যে উনি ওনার জুনিয়র্সদেরকে যেভাবে ট্রিট করেন, সব জুনিয়র্সদেরকে, জাস্ট ডাজন্ট ম্যাটার ওয়েদার দ্যাট জুনিয়র ইজ ইয়োর সান, ডটার অর সামওয়ান এলস, উনি সবার জন্য কিন্তু একটা ফাদার ফিগার। উনি সবাইকে একইভাবে ট্রিট করেন, সবাইকে একইভাবে শেখান, অ্যান্ড দ্যাট ইজ রিমার্কেবল। ব্যারিস্টার রেশাদ ইমামের কথা শুনছিলাম, আমরা আবার একটু রাষ্ট্র ইমামের সাথে আসি। যে কথাটা বলছিলাম, ববি হাজ্জাজ অক্সফোর্ডে পড়তে গিয়ে পরিচিত হয়েছিল দুজনের সঙ্গেই। মানে অক্সফোর্ডে দুজনের পরিচয়টা কিভাবে হলো, একটু গল্পটা শুনি। আই থিঙ্ক গল্পটা বহুবার বলা হয়েছে, তাও সংক্ষেপে বলি আপনাকে। প্রথমত উনি বিজনেস স্কুলে, সাইড বিজনেস স্কুল যেটা অক্সফোর্ডের, ওখানে MBA করছিলেন।
আর আমি ল স্কুলে BCL বলে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এটা ইকুইভ্যালেন্ট টু আ মাস্টার্স ইন ল, সেটা করছিলাম। এবং দুটো স্কুলই প্রায় অক্সফোর্ডের এক প্রান্তে একটা, আরেক প্রান্তে আরেকটা। সো দেখা হওয়ার নর্মাল কোর্সে আমাদের কথা না, কিন্তু কমন একটা ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। অ্যান্ড খুব বেশি যে বাংলাদেশি স্টুডেন্টস ছিলেন অক্সফোর্ডে তখন তা না। সো তার জন্যই হয়তো কমন ফ্রেন্ড ভেবেছে ওরা দুজনেই বাংলাদেশ থেকে, ওদেরকে একটু পরিচয় করিয়ে দিই। সো পরিচয় করেই প্রথম যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে উনিও মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে, আমিও মেপল লিফ থেকে, এবং দুজনেই বরাবরই মেপল লিফে ছিলাম, কিন্তু যেহেতু একই ব্যাচ না, উনি বড় ছিলেন, তাই দেখা হয়নি কখনো। সো এই বিষয়টা জানার পরে এক্সাইটমেন্ট আরো অনেক কমে গেছিল যে ও গড, মানে এত দূরে এসেছি এখানে বাঙালিদের সাথে মেশার জন্য না। এখন আই থিঙ্ক ওনারও একই ধারণা ছিল। সো প্রথম কিছুদিন কিন্তু অ্যাভয়েডই করেছি মোটামুটি। তো তারপরে যখন কথা বলার একটা সুযোগ হলো, সেই যে কথা শুরু হয়েছে, আই থিঙ্ক উনি জিনিসটা আরো সুন্দর করে বলে, ওই কথা এখনো আজও শেষ হয়নি। সো এভাবেই পরিচয়টা ওখানে। এভাবে পরিচয়, ফ্রেন্ডশিপ, প্রেম এবং বিয়ে নাকি না সরাসরি বিয়ে? কোনটা? না, সরাসরি না, প্রেম। প্রেম তো হ্যাঁ, কথা বলা যখন শুরু হয়েছে তার কয়েকদিনের মধ্যেই মনে হয় প্রেমও শুরু হয়ে গেছিল। আর বিয়ের কথাটা একটু অন্যরকম। বিয়েটা আমরা কেউই বিয়ের কোনো কথা বলিনি তখন। আমরা দুজনেই আই গেস প্রেমে এত মগ্ন ছিলাম, যদিও বয়স যে খুব একটা কম ছিল তা না। আমি কিন্তু এর আগে আমি সবকিছু শেষ করে ব্যারিস্টার হয়ে 2.5 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে তারপরে গেছিলাম অক্সফোর্ডে। আর উনিও অনেক বছর কাজ করে গেছে। সো বয়স দুজনেই ম্যাচিওর ছিলাম। তো ঠিক মানে ওই প্রেমটাই আমরা একটু এনজয় করছিলাম, ওই বুড়ো বয়সের প্রেমের মতো। তো তারপর আমার ননাস, উনি ইন্টারফেয়ার করলো। উনি হয়তো ভাবলো যে মানে এদের দুজনের উপরে ছেড়ে দিলে হয়তো জীবনেও বিয়ে টিয়ে করবে না। তো উনি হঠাৎ করে ধাপ করে আমাকে একদিন প্রশ্ন করে বসলো ফোনে, তখন আমরা দুজনেই অক্সফোর্ডে, যে আমার ভাইকে বিয়ে করবে। তো বিয়ের কথা তো আমি বলিনি, তো আমার একটু আনকমফোর্টেবল লাগলো, এম্বারেসড হয়ে আমি বললাম যে হাসা শুরু করলাম, আর কিছু বলিনি। উনি বললো হাসলে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো। তো তখন আমি বললাম এবার কিছু বলতে হয়, বললাম বিয়ে দিয়ে দাও, ঠিক আছে। তখন সে বললো না না না, তোমার সাথেই দেবো, করতে হবে। এভাবে বিয়ের কথাটা। তারপরে আই থিঙ্ক আমরা দেশে ফেরত যাওয়ার আগেই আমাদের ফ্যামিলিজ একে অপরের সাথে দেখা হলো, এন্ড বিয়ের কথা শুরু হয়ে গেল। ওকে, ফাইন। আরো অনেক গল্প হবে, একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর গল্প করছি। দর্শক, আপনারা আছেন ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে। একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকবেন। ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে স্বাগত আরো একবার। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম। আসলে আপনাকে আবারও স্বাগত। ব্যাপারটা হচ্ছে ববি হাজ্জাজ সম্পর্কে কথা বলছিলাম। বিয়ের একটা সময় এসে এখন উনি প্রতিমন্ত্রী, এমপি হয়েছেন, প্রথমবার এমপি হয়েছেন এবং প্রথমবারই প্রতিমন্ত্রী। মানে একটু এত ব্যস্ততা, একটু গ্যাপ তৈরি হয়েছে কিনা বা কোনো রকম সমস্যা হয় কিনা ম্যানেজ করতে? সমস্যা এখনো সমস্যার দিকে যায়নি। আমি গত সপ্তাহে, ইন্টারেস্টিং আপনি এখনই এই প্রশ্নটা করলেন, কত মাস হলো, প্রায় ফেব্রুয়ারি থেকে এখন 3 মাস হয়ে গেল। সো 3 মাস আমি মুখটুক বন্ধ করে সহ্য করেছি। সহ্য করার পরে গত সপ্তাহে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনার সাথে যদি সময় কাটাতে হয় তাহলে কি আমি আপনার পিএস এর সাথে যোগাযোগ করব, ও স্কেডিউলে ঢুকিয়ে দেবে? তো সে হাসা শুরু করলো যে হ্যাঁ, মেবি দ্যাটস এ গুড আইডিয়া। তার উত্তরটাও তেড়াই ছিল। ক্যাম্পেইন পিরিয়ড থেকে এখন পর্যন্ত কোনো শুক্রবারও কিন্তু আনফর্চুনেটলি উনি বাসায় সময় দিতে পারেনি। বাট এটা এক্সপেক্ট এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, আমি ঠাট্টা করেই বলছিলাম যে আমি সহ্য করছি, এটা এক্সপেক্টেড। আর তার অর্থ এই না যে একেবারে কোনো কথা হচ্ছে না, মানে প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সবকিছুই আমাদের মেসেজে আলাপ হচ্ছে। আবার ওনার একটা হ্যাবিট আছে, হঠাৎ করে দিনে ফোন দেবে। আমার আবার ওটা নেই, আমার কিছু সময় নির্ধারিত আছে যখন আমি ফোন দেই। তো ওভাবে হয়ে যাচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। অ্যান্ড আস্তে আস্তে মোটামুটি আমরা ম্যানেজ করছি যে আরেকটু বাড়ানো সময়টা একে অপরের সাথে, বাচ্চাদের সাথে। বাট বাচ্চাদেরকে আমার একটু ডাবল প্যারেন্টিং করতে হচ্ছে। সেই জায়গাটা একটু আসতে চাচ্ছিল, বাচ্চারা নিশ্চয়ই বেশি মিস করছে বাবাকে, বিশেষ করে। না, মা মিস করতে দিচ্ছে না, কারণ আমি জানা সময় স্পেন্ড করতাম। আমি সেই জায়গাটা আসবো অবশ্যই। ওইখানে মা একটু পাগল হয়ে যাচ্ছে আপাতত এটা সামলাতে। বাট আমি চেষ্টা করছি আরো বেশি সময় দেওয়ার, আগে না যা দিতে পারতাম তার থেকে একটু হলেও কষ্ট হচ্ছে, বাট চেষ্টা করছি। ওরাও ইউজ টু হয়ে যাচ্ছে,
কারণ ওরাও তো এখন ব্যস্ত, ওদের কোচিং থাকে, স্কুল থাকে, একটা ও লেভেল আছে। সো আমার মনে হয় না এখন আর অত কষ্ট ওদেরও হচ্ছে। প্রথম দিকে একটু বলতো যে বাবাকে অনেক মিস করি, বাবাকে কি আর দেখবো না, এরকম প্রশ্ন ছোটটা করতাম যে দেখবে না কেন, কারণ অনেক সকালে বের হয়ে যেত, আবার রাতে আস্তে আস্তে ওরা ঘুমিয়ে পড়তো। বাট এখন আবার একটু সেটেল ডাউন করছি, একটু তো লাগবে এই সময়। ববি হাজ্জাজ অক্সফোর্ড ব্যাকগ্রাউন্ড, জি, এবং এখন প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্বে, মানে যোগ্য ব্যক্তিটাই যোগ্য জায়গায়। উনি নিজেও শিক্ষা পেশার সঙ্গে ছিলেন, জি, ইউনিভার্সিটিতে পড়াতেন। আপনার কি মনে হয় যে একদম চয়েসটা ইজ পারফেক্ট? আমার মনে হয় অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমার হাজব্যান্ড বলে আমি বলছি না, আমি ওনাকে ঠিক এই পোর্টফোলিওটাই দিতাম। সো আমার মনে হয় অ্যাবসলিউটলি পারফেক্ট। অ্যান্ড প্রাইমারি এডুকেশন, প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশনের মতো এত গুরুত্বপূর্ণ একটা পোর্টফোলিও, যেটা লিটারালি আমাদের এডুকেশন সিস্টেমের ব্যাকবোন হবে, সেটা তো ওনাকে দেয়া হয়েছে। আমার মনে হয় এর থেকে যোগ্য ব্যক্তি হয়তো পাওয়া ডিফিকাল্ট হতো। 3 মাসে মনে হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য অ্যাজ ওয়েল এজ শিক্ষামন্ত্রী এহসানুল মিলন জি। দুজনে মিলে যতটুকু করছেন বা এগুচ্ছেন, পারফেক্ট লাইনে যাচ্ছেন কিনা? জি, মানে সমস্যা তো অনেকগুলো, এবং বিশেষ করে গত 15-16 বছরে কিন্তু একেবারে ব্যাকবোনটা ভেঙে দেওয়া হয়েছিল শিক্ষা খাতে। তো একদিনে তো কোনো সমস্যার সমাধান হবে না, কিন্তু ওনারা তো দুজনই অলরেডি ওনাদের প্ল্যান অফ অ্যাকশনটা বলা শুরু করেছে এবং প্ল্যানটা ফর্মুলেট করা শুরু করেছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। মানে আমরা তো কোনো প্ল্যানিং ছাড়া এগিয়ে যেতে পারবো না, একটা ভিশন থাকতে হবে, একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম গোলস থাকতে হবে, তারপরে এগোবে। সো আমার মনে হয় সবকিছু ঠিক দিকেই আগাচ্ছে আপাতত। ওকে, ফাইন। আমরা আশা করি সবকিছু ঠিক দিকে অন্তত আগাক, ঠিক দিকে যাক। জি। একেবারে 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তা না। ইম্পসিবল। যোগ্য ব্যক্তিদের হাতে যেহেতু একটা দায়িত্ব পড়েছে, ঠিক দিকে যাবে। এবার আসি মায়ের কথায়। এখন ববি হাজ্জাজ মন্ত্রী, এবং আনফরচুনেটলি ইলেকশনের আগে তিনি তার নিজের দল থেকে পদত্যাগ করে আপনার উপর দায়িত্ব সঁপেছেন। আপনাকে এনডিএমও সামলাতে হচ্ছে, মানে আমি জানি না আপনার কেমন লাগছে? জি, এখানে অনেক সিস্টেমস আর অলরেডি ইন প্লেস। সো খুব যে সময় দিতে হচ্ছে আলাদা করে তা না, আর উনি পুরোপুরি ওই এনডিএম এর অ্যাক্টিভিটিসের সাথে এখনো জড়িত, সবভাবে জড়িত। আর ওটা তো স্ট্র্যাটেজিক কারণে ওনার প্রতীকটা নিয়ে ইলেকশন করার জন্য জয়েন করা বিএনপি। সো হয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে। আমাদের ভালো কিছু লোকজন আছে দায়িত্বশীল পদে এনডিএমেও, এবং কুডোস টু দেম এজ ওয়েল, যে সব কিছু সুন্দরভাবে এখনো পরিচালনা করছে, এবং এনডিএম ইজ গ্রোয়িং ফ্রম স্ট্রেংথ টু উনি স্ট্রেংথ। যখন রাজনীতি শুরু করলেন তখন বাধা দেননি? আমি কি দরকার রাজনীতি করার ভাই? হ্যাঁ, নর্মাল কেউ হলে হয়তো করতো, Right, হয়তো আমি নিজেও খুব একটা নর্মাল না, কিন্তু তারপর আবার নিজের দল, জি। তাতে বড় একটা দলে জয়েন করো, তার চেয়ে মানে আমি জানি না। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হচ্ছে, তখন বাধা দেইনি, কারণ আমাদের যখন প্রথম পরিচয়, ফার্স্ট টাইম আমরা একটা রেস্টুরেন্টে বসে ডিনার খাচ্ছিলাম, যখন প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো আমি একটানা কথা বলেছিলাম আইন পেশা নিয়ে, এবং কিভাবে আইন পেশা থেকে আমি পরে রাজনীতিতে যাব। উনি কিন্তু তখন রাজনীতির আশেপাশে গাছে ধারেও ছিল না, কোনো কথাও বলেনি রাজনীতি নিয়ে। তো আই গেস সেই কারণেই আমার মনে হচ্ছে উনি যদি ইভেন্চুয়ালি গিয়ে রাজনীতিতে যায়, আমি কিভাবে বাধা দেবো, যেখানে আমি এই কথা বলেছিলাম এত বছর আগে, আর আমিই যাইনি রাজনীতিতে। আমি হয়তো ইনডিরেক্টলি রাজনীতিতে এখন ওনার স্ত্রী হিসেবে আছি। সো না, বাধা দেইনি, আমি বাধা দেইনি। অ্যান্ড আমি জানতাম যে এটা তো সহজ হবে না, এই জার্নিটা। আপনি যেটা বললেন যে নিজের দল করা বাংলাদেশের মতো জায়গায়, যেখানে প্রিডমিনেন্টলি দুটো দল ডমিনেট করেছে, সহজ তো হবে না, সহজ হয়নি। সো প্রতিটা স্টেপে স্ট্রাগল ছিল, বাট যেহেতু আমরা দুজন মিলেই সিদ্ধান্তটা নিয়েছি, আমার হয়তো ওনার পাশে দাঁড়ানোর খুব যে কষ্ট হয়েছে তা না, কিন্তু স্ট্রাগল ছিল, চ্যালেঞ্জেস ছিল, এখনো আছে, এখন যে নেই তা না। আমার 2 কন্যা সন্তান তো একেবারে বলেই দিয়েছে যে ওরা জীবনেও রাজনীতিতে যাবে না, যাই করুক না কেন। তো বললাম কেন যাবে না? তো বললো আমরা যাব না, কারণ ওই যে বাবাকে দেখেছে আত্মগোপনে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে বিভিন্ন সময়, তারা এটাতে রাজি না, এইসব ত্যাগ তারা করতে পারবে না। সো তারা আইনজীবী হবে। তাদের কথা শুনে মনে হয় আইনজীবী হলে কোনো স্ট্রাগল নাই, কোনো ত্যাগ নাই, কিছু নাই।
আপাতত তারা আইনজীবী হতে চায়। ওই যে যেখানে যে কথাটা আমি থেমে গিয়েছিলাম জি। যে বাবা এত ব্যস্ত, মা তো ব্যস্ততার কম নাই, জি। যেটা আমি এনডিএম এর চেয়ারম্যান, তারপরে আপনার নিজের পেশা আইনজীবী, এখন আবার বিসিবির অ্যাডহক কমিটির জি। একটা উইং এর দায়িত্বে আছেন। তো আপনার তো কম দায়িত্ব না, সেখানে বাচ্চাগুলো তো আপনার কাছ থেকে অনেকখানি সময় কম পায়, সেটি ম্যানেজ করেন কি করে? এটা প্রথম জীবন থেকে আমি যেটা করতাম অ্যাটলিস্ট ম্যানেজ করার জন্য, যে আমার প্রফেশনাল লাইফের সাথে বাচ্চাদের কোনো না কোনোভাবে যুক্ত করে রাখতাম, ইনভলভড করে রাখতাম। জিনিসটা সিম্পল, যে আমি যদি ইন্টারেস্টিং কিছু মামলা করতে থাকি যেটা আমি জানি ওরা ইন্টারেস্টেড হবে, সেই মামলার ব্যাপারে আলাপ আলোচনা করতাম ওদের সাথে। সো কোর্ট থেকে ফেরত আসলি যতই দেরি হোক না কেন, ওরা বলবে কি হয়েছে, এটাতে জাজমেন্ট হয়েছে কিনা, জিতলে না হারলে, আমি আজকে দেখেছি তোমাকে এই ইন্টারভিউতে ওই ইন্টারভিউতে। তো সবসময় না ওরা এঙ্গেজ থাকতো, তাই ওরা কখনোই যে লোনলি ফিল করতো না বা আমার লাইফের সাথে জড়িত না বা নেগলেক্টেড, আমার ধারণা তাই ওরা ফিল করেনি। এখনো যেরকম এই ধরেন বিসিবির যে দায়িত্বটা নিয়েছি, অ্যাডহক কমিটি মেম্বার এবং 3টা ডিপার্টমেন্ট, উইমেন্স উইং, মেডিকেল, কমপ্লেইন্টস। সো এগুলোতেও কিন্তু ওদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমি কি কি চেঞ্জেস আনতে চেষ্টা করছি বা এনেছি। যে আমরা যে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি ফর দ্য ফার্স্ট টাইম বিসিবিতে স্টাবলিশ করেছি, এটা নিয়ে যেরকম আমার 2 মেয়ে খুবই গর্ববোধ করে যে নারী ক্রিকেটে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য, একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য করছি। সো ওদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমেই কিন্তু মানে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে যে ওরা কখনো লোনলি ফিল করেনি। কারণ অনেক কিছুতে হয় না আমি যেতে পারিনি, যেরকম আমাদের জীবনের প্রথমে স্কুল থেকে ওঠানো স্কুলে নামানো কিন্তু প্রতিমন্ত্রী সাহেব করতেন, আমি করতাম না। কারণ আমার তখন এত বিজি ছিলাম কোর্টে, আর তখন তো জুনিয়র লয়ার, তো আমাদের তো কোনো রেহাই নাই, দিন রাত কাজ করতে হতো। সো তখন উনি এই দায়িত্বগুলো পালন করতেন, আমি যেতে পারিনি। সো একমাত্র বাবা, বাকি সব মা থাকতো স্কুলে। তারপর আমার মনে হয় তখন উনি অনেক ভোটার গেইন করেছিলেন, তারা এখনো মনে করে উনি কি ভালো বাবা। তারপরে সো আগেও ব্যস্ত ছিলাম, ওরা ওটা দেখেই বড় হয়েছে, ওরা অন্য কিছু দেখেনি, বাট বিকজ দে ওয়ার ইনভলভড ওরা লোনলি ফিল করে না, অ্যান্ড ওরা আই থিঙ্ক কিছু দূর হলেও গর্ববোধ করে। আমার না জুয়েল ভাই উদ্দেশ্যটা ছিল যে বিশেষ করে যেহেতু আমার 2টা কন্যা সন্তান, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওদের জন্য রাইট এক্সাম্পলটা সেট করা, রাইট রোল মডেলটা হওয়া। সো আমি ওদেরকে এই ইমপ্রেশনটা, মানে কি আমি চাচ্ছিলাম ওরা দেখে বড় হয় যে বাবা মা দুজনেই কাজ করে, এবং ওদেরও বড় হয়ে কাজ করতে হবে, নিজের একটা আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। এগুলো মুখে বলে করানো যায় না, এগুলো দেখাতে হয়। সো আমার মনে হয় ওই ব্যাপারেও মনে হয়, আশা করি কিছু দূর সক্ষম হয়েছি। অবশ্যই অবশ্যই। আমি এই জায়গাটা আবারও আসবো, একটা ছোট বিরতি নেই, তারপরে আবার আলোচনা আসছি। দর্শক, এদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠান থেকে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। এদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে আবারও স্বাগত। সঙ্গে আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, আপনাকে আবারও স্বাগত। যে কথাটি বলছিলেন না, বিসিবির 3টা উইং এর দায়িত্ব পালন করছেন অ্যাডহক কমিটি। আমি জানি না, মানে নানা ধরনের সমালোচনার মুখোমুখি আপনি হয়েছেন, ববি হাজ্জাজের স্ত্রী, এ কারণে এটা পেয়েছে। সংগঠক হতে গেলে কাউকে ক্রিকেট খেলতে হবে বা কাউকে ক্রিকেট জানতে হবে বা কাউকে ফুটবল খেলতে হবে, এই ধারণাটা আমাদের মধ্যে কেন, যে উনি কোন জন্মে ক্রিকেট খেলছিলেন, যে উনি ক্রিকেট বিসিবির দায়িত্বে আছেন, এই মানে গোয়েবলস গুলো যে তৈরি হয় আমাদের দেশে কেন? ইন্টারেস্টিং প্রশ্ন। আমার মনে হয় এটা তৈরি হয় ইগনোরেন্স থেকে, যে ধারণাটা নেই যে গভর্নেন্সে বা বোর্ড গভর্নেন্সে ইন পার্টিকুলার আমাদের ডাইভার্সিটি দরকার। ডাইভার্সিটি মানে বিসিবির বোর্ড কি খালি শুধু ক্রিকেটার্সরাই পরিচালনা করবে, এক্স ক্রিকেটার্স? এটা তো হতে পারে না। কারণ ধরেন বোর্ড গভর্নেন্সে যদি এক্স ক্রিকেটার হয়ে থাকে, তার কি এক্সপিরিয়েন্স আছে? জিরো। ফিল্ডে ক্রিকেট খেলা অ্যান্ড বোর্ড গভর্নেন্স, টু ডিফারেন্ট থিংস অল টুগেদার, রাইট? সো বোর্ড গভর্নেন্সে আমাদের ডিফারেন্ট টাইপের এক্সপার্টিস লাগবে পরিচালনা করার জন্য জিনিসটাকে। এই ব্যাপারে হয়তো মানুষের খুব লিমিটেড ধারণা আছে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে কোনো নারী যে কোনো পদেই যখন নিয়োগ হয়, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে হয় একটা পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে। ওইসব জিনিসে আমার কিচ্ছু যায় আসে না। আর এটা গেল সেকেন্ড। আর থার্ড হচ্ছে, আমি এটা ব্যক্তিগত, যে আমি কেন দায়িত্বটা নিলাম।
ওই যে আই থিঙ্ক কথাটা হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব তো উনি না, উনি কেন দায়িত্বটা নিলাম। আমাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে, প্রথমত এটা একটা ট্রানজিশনাল পিরিয়ডে বোর্ড গভর্নেন্স করার জন্য 3 মাসের দায়িত্ব। আচ্ছা, কি কি দায়িত্ব? ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইলেকশন দিয়ে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, আমাকে সুনির্দিষ্টভাবে উইমেন্স উইং, মেডিকেল আর কমপ্লেইন্টস, আচ্ছা উইমেন্স উইংয়ে চলেন। উইমেন্স উইংয়ে নারীদের অংশগ্রহণ ক্রিকেট না যে কোনো ক্ষেত্রে বাড়ানোর জন্য বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। এটা নিয়ে আমার মনে হয় কারো মাথায় কোনো সন্দেহ নাই যে আমি বহু বছর ধরে এটাতে কাজ করে যাচ্ছি। ইনফ্যাক্ট গত বছর বিসিবিকে আমি লিগ্যাল নোটিশ দিয়েছিলাম যখন জাহানারা আলম যে কিছু অভিযোগ তুলেছিলেন যৌন হয়রানির, সেগুলোর ব্যাপারে যে বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে, এবং তারপরে একটা এনকোয়ারি কমিটি হয়েছিল, এনকোয়ারি হয়ে শাস্তি দেওয়া হয়েছিল। তো বিসিবির সাথে সম্পৃক্ততা কিন্তু ওভাবে যে আমি ওদেরকে আইনি নোটিশ দিয়েছিলাম, এবং ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস আই ডিড, দায়িত্ব পাওয়ার সাথে সাথে অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি একটা এস্টাবলিশ করেছি, যাতে একটা হ্যারাসমেন্ট মুক্ত পরিবেশে আমাদের নারী ক্রিকেটার্সরা ডেভেলপ করতে পারে। সো এটা হচ্ছে আমার সম্পৃক্ততা। অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইস্যু নিয়ে আমি বহু বছর ধরে বহু ইনিশিয়েটিভসের সাথে জড়িত আছি, কাজ করে যাচ্ছি। কমপ্লেইন্টস ডিপার্টমেন্ট সামলানোর জন্য আইনজীবীর থেকে সুটেবল আর কিছু হতে পারে না, এটা তো কোনো ব্যাখ্যারও প্রয়োজন নেই। তো আমার মনে হয়েছে আমার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে বলেই আমি দায়িত্বটা গ্রহণ করেছি। ব্যাপারটা সিম্পল, আলোচনা তো হবে, তাই না? এখানে বিরোধী দল যে সমালোচনাগুলো করছে, ওনাদের তো একমাত্র কাজই হচ্ছে সমালোচনা। একটা কমিটিকে ডিসলভ করে অ্যাডহক কমিটিকে বসানো হলো। ডিসলভ কেন করা হয়েছে? অ্যালিগেশনস ছিল অনিয়মের, এবং এনকোয়ারি করেছে, যে এনকোয়ারিতে লিড দিয়েছেন আমাদের আপিল বিভাগের একজন রিটায়ার্ড বিচারপতি। ওই এনকোয়ারি থেকে বেরিয়ে এসছে যে অনিয়মগুলো সত্য প্রমাণ হয়েছে, তারপরে ডিসলভ করেছে। তো যে কারণেই হোক, ওনাদেরও নিশ্চয়ই সমর্থক ছিল, তারা তো সমালোচনা করবে। সো এটা পুরো যদি আপনি একটু ইন্টেলিজেন্টলি রিজনেবলি জিনিসটার দিকে তাকান, অনেক জবাব হয়তো নিজেই পেয়ে যাবেন। আচ্ছা, আরেক কমিটি তো 3 মাস শেষের দিকে প্রায়, এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে। তামিম ইকবাল নিজেও প্রার্থী হচ্ছেন, আপনি হচ্ছেন না? না, আমি হচ্ছি না। কেন? আমি জানি না, এটা তো অনেকেই করার অনেক কিছু ছিল, যতটুকু শুনলাম যে 3টা উইংয়ে আপনি দায়িত্ব পালন করছেন, এর মধ্যে একটা এক্সাম্পল সেট করে যাচ্ছেন। করার তো অনেক কিছু ছিল, কেন হোয়াই নট 2 বছরের জন্য? 3 মাস পরে আপনি কেন হাল ছেড়ে দেবেন? যে একটা ধারণা ছিল মনে হয় অ্যাডহক কমিটিতে যারা আছেন তারা সবাই নির্বাচন করবে, সো সেটা তো সত্য না। আমি তো করছি না, আমি জানি না আর কে কে করছে বা করছে না। আমি করছি না কারণ দায়িত্বটা আমি নিয়েছিলাম এই 3 মাসের জন্য, যে একটা ট্রানজিশনাল পিরিয়ডে বোর্ড গভর্নেন্সে যার অভিজ্ঞতা আছে, আমি অনেক কোম্পানির অনেক বোর্ডে ছিলাম এবং আছিও, এরকম একজন যাতে থাকে এই কমিটিতে, সেই দায়িত্বটাই কিন্তু নিয়েছি 3 মাসের জন্য। আমার উদ্দেশ্যও ছিল না এখানে থেকে যাবার বা নির্বাচিত হয়ে আসার। আমার অনেক দায়িত্ব আছে তো আমার উপরে। আমার মনে হয় বিসিবিতে বিশেষ করে উইমেন্স ক্রিকেট দেখার জন্য আপনার খুব ডেডিকেটেড, কমিটেড, ফুল টাইম একজনকে দরকার। যেহেতু আমার অনেকগুলো দায়িত্ব আছে, আমার মনে হয় না আমি এটা পালন করতে পারবো, ওই ডেডিকেশন নিয়ে কন্টিনিউ করতে পারবো না। 3 মাস আমি অনেক সময় দিয়েছি, কিন্তু এরপরে পারবো না। তার কারণে আমার না, একদম শেষের দিকে যেহেতু ঈদের অনুষ্ঠান, জি, কুরবানের ঈদ, মানে আমরা ধরেই নেই এই ঘরে রান্না বান্না, মাংস টাংস গোছানো এবং সবার আপ্যায়ন করা সব নারীরই দায়িত্ব। পুরুষ সকালবেলা নামাজ পড়ে এসে কাটাকুটি করে বসে থাকবে, সব খাবার দাবার খাবে। এই ধারণা যদি ধরেই নেই, সেটা করতে হয় বাসায়। না, আমাদের এখানে না জেন্ডার রোলস একটু এত ক্লিয়ার কাট না আমার বাসায়, অ্যাটলিস্ট আমার নিজের বাড়িতে। সো সব কিছুই মোটামুটি মিলেমিশে সবাই করি। ভেরি গুড। প্রত্যেকটা ঈদেই তাই হয়েছে এখনো। প্রথম জীবনেও যেরকম, উনি কিন্তু আমার থেকে বেশি রান্না করতো আমরা যখন লন্ডনে ছিলাম, অ্যান্ড খুব মজার রান্না করতো। আমিও করতাম, খারাপ ছিল না, কিন্তু উনি বেশি করতো। আর কারণ তখন উনি লেখালেখি করছিলেন, ওনার হাতে সময়ও বেশি ছিল। আমি তো আইন পেশায়, আমার কোনো সময় নেই। সো আমাদের বাসায় মোটামুটি সব কিছুই মিলেমিশে হয়। সো ওভাবে পুরো দায়িত্ব আমার উপরে কোনো কিছুই না, সবকিছু মিলেমিশে। মানে ওনার অনেক কাজও আমি করে দিই, আমার অনেক কাজ উনি করে দেয়। যেরকম আমি এখনো ওনাকে বলি, আমাকে কোনো গিফট দেয়া হয়নি নির্বাচনে, কিন্তু আমি খুব অ্যাক্টিভলি প্রচারণা করেছি। সো কোনো কিছু আমাকে এখনো দেননি, দেখি আমি দাবি করবো। সেটাই, কিন্তু যে আপনার বাসায় সেটা ইমপ্লিমেন্টেড না, কিন্তু সব বাসায়
মোটামুটি তাই ধারণা। আমরা একদম ওই যে আপনি বললেন না পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে, জি। এটা ভাঙবে কবে আসলে? ভাঙবে আদৌ মনে হয় আপনার কাছে? আস্তে মানে ধীরে ধীরে হলেও বদলাচ্ছে তো, বদলাচ্ছে। একটু করে হলেও বদলাচ্ছে। আমরা আশায় থাকলাম জি। বদলাক, আপনার পরিবার থেকে বা আমার পরিবার থেকে শুরু হোক, সব জায়গায় ছড়িয়ে পড়ুক। Absolutely. অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানানো হয়নি শুরু থেকে, শেষের দিকে এসে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক ঈদ আপনাকেও। মোবারক, আপনাকেও ঈদ মোবারক। দর্শক, পেশায় পরম্পরা অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকবেন।